নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান, ৮১ জন যাত্রী নিয়ে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বিয়া যাচ্ছিল বিমানটি। বিমানের মধ্যে বেশ কয়েকজন ব্রাজিলের ফুটবল খেলোয়াড় ছিল। জম্মুর নগরটায় সেনা ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলায় এতে 2 সেনা জওয়ানের মৃত্যু হয়। এদিকে সাম্বায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ, মৃত 3 জঙ্গি। মঙ্গলবার শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের 4 নং বরজলা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক ঝুমু সরকার এবং 25 নং খোয়াই কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দত্ত। বিধানসভার লবিতে নবনিযুক্ত বিধায়কদ্বয়কে শপথবাক্য পাঠ করান স্পিকার রবীন্দ্রচন্দ্র দেবনাথ। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। ৮১ জন যাত্রী নিয়ে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বিয়া যাচ্ছিল বিমানটি। বিমানের মধ্যে বেশ কয়েকজন ব্রাজিলের ফুটবল প্লেয়ার ছিলেন। কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান, ৮১ জন যাত্রী নিয়ে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বিয়া যাচ্ছিল বিমানটি। বিমানের মধ্যে বেশ কয়েকজন ব্রাজিলের ফুটবল প্লেয়ার ছিলেন। ওই ফুটবলাররা ক্যাপিকোয়েন্স ক্লাবের হয়ে খেলতেন। মেডেলিনের মেয়র ফেডেরিকো গুটিয়েরেস জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমান যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা কম। মেয়রের ভাষায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এর ফলে ফুটবল বিশ্বের বিরাট ক্ষতি হয়ে গেল। ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন তিনি। সেখানকার স্থানীয় সময় গতকাল মধ্যরাতে ভেঙে পড়ে বিমানটি। সেখানকার পাহাড়ি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। 6 জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহু যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। গত 6 বছরে এই ক্যাপিকোয়েন্স ক্লাবের স্বপ্নের উড়ানে বিস্মিত হয়েছিল গোটা ফুটবল বিশ্ব। কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ছেদ পড়ল সেই উড়ানে। কোপা সুদামেরিকানা কাপের ফাইনাল খেলতে বলিভিয়া থেকে কলম্বিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়ল ব্রাজিলের ক্যাপিকোয়েন্স ক্লাবের ফুটবলাররা। আশঙ্কা করা হচ্ছে ব্রাজিলের এই প্রথম ডিভিশনের ক্লাবের ফুটবলারদের কেউই হয়তো বেঁচে নেই। কোপা সুদামেরিকানা কাপের প্রথম পর্বে 30 নভেম্বর কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশনালের মুখোমুখি হওয়ার কথা ছিল ক্যাপিকোয়েন্সের। 7 নভেম্বর ফাইনালের দ্বিতীয় পর্বে তাদের ঘরের মাঠে নামার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মুর নগরটায় সেনা ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলা, এতে 2 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। চলছে গুলির লড়াই। জম্মুর নগরটায় সেনা ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলা, 2 সেনা জওয়ানের মৃত্যু। ভোর 5:30 নাগাদ নগরটায় জম্মু শ্রীনগর হাইওয়ের উপর সেনার 16 কর্পসের সদর দপ্তরে ঢুকে এলোপাতাড়ি গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করে 3-4 জন জঙ্গি। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। জঙ্গিদের ঘিরে ফেলে ভারতীয় জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। প্রসঙ্গত, নগরটায় রয়েছে সেনাবাহিনীর 16 কর্পসের সদর দপ্তর। এখানে থেকেই সেনা জওয়ানরা ভারত পাক সীমান্তের উপর নজরদারি চালায় এবং সুরক্ষাও দেয়। মূলত জম্মু এলাকার জঙ্গিদের সঙ্গে লড়াই চালানো হয় এখান থেকে। জঙ্গি হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা জওয়ানরা। এলাকার সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। জাতীয় সড়কের যান চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নামানো হয়েছে প্যারা কমান্ডো। The encounter took place and the terrorists have entered one of our military areas, camps, and the situation is under control. As and when the operation will get over, I will share the further details with you. Udhampur is on a high alert following these militant attacks. The input came pretty early the moment the attack started, and all our men
and officers are on ground. We have been conducting regular vehicle checkings. Also, the interior areas are being dominated. There is a patrol which is going on. All suspects are being questioned, are being stopped, and there are few detentions as well. এদিকে সোমবার গভীর রাতে জম্বুর সাম্বা সেক্টরে চামলিয়ালে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। গুলির লড়াইয়ে আহত এক বিএসএফ জওয়ান। সোমবার আন্তর্জাতিক সীমানার কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফ চ্যালেঞ্জ জানালে গুলি চালায় সন্দেহভাজনরা। পাল্টা জবাব দেয় বিএসএফ। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এখনও সেখানে গুলির লড়াই চলছে। বিএসএফ এর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে জম্বুর রামগড় জেলার সাম্বা সেক্টরে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করে চেষ্টা করে। সীমান্তে সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরা দেখে তৎপর হয়ে যায় বিএসএফ জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে সামান্য আহত হন এক সেনা জওয়ান। এরপরেই এলাকা ঘিরে ফেলে বিএসএফ জওয়ানরা। চামিলিয়ালে জঙ্গলের মধ্যে এক ওয়াটার পয়েন্টের কাছে জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখছিল বিএসএফ। সেই সময়ই ফের গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয়েছে 3 জঙ্গির। আপাতত গুলির লড়াই বন্ধ হয়েছে, তবে এলাকায় চিরুনি তল্লাশি জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের 4 নম্বর বরজলা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক ঝুমু সরকার এবং 25 নম্বর খোয়াই কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দত্ত। বিধানসভার লবিতে নবনিযুক্ত এই 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার রমেন্দ্রচন্দ্র দেবনাথ। বিধায়ক হিসেবে শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের 4 নং বরজলা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক ঝুমু সরকার এবং 25 নং খোয়াই কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দত্ত। মঙ্গলবার দুপুরে ত্রিপুরা বিধানসভার লবিতে নবনিযুক্ত এই 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার রমেন্দ্রচন্দ্র দেবনাথ। এই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, কৃষি দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা, মন্ত্রী নরেশ জমাতিয়া, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান রণজিৎ দেববর্মা প্রমুখরা। শপথ গ্রহণের পর বিধায়করা মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 2 বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান, সাধারণ মানুষের জন্য কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। প্রয়াত আমার বন্ধু কমরেড সুমিত দেব সরকার যে কাজগুলি আমাদের সামনে ফেলে রেখে গেছেন, সেই কাজগুলিকে সম্পূর্ণ করব এবং রাজ্যের বামফ্রন্টের উন্নয়নমূলক কর্মসূচিকে আমরা সবাই মিলে আমরা সেটাকে রূপায়িত করব। বড় করে দেখার মতো কিছু না, যখন জনগণের জন্য কিছু করতে পারবো তখন নিজেকে গর্বিত মনে করবো। আপনার প্রাথমিক কাজটা কি হবে? প্রাথমিক কাজটা হবে পাশ করলাম তা ঘরে বসে থাকলাম তা নয়, আবার সকলের বাড়িতে যাওয়া, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শোনা এবং সেগুলোকে চিহ্নিত করে সমাধান করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত।
ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এই হামলায় আহত অন্তত 8 জন। পুলিশ সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল শিকাগোর ওহাইও স্টেট ইউনিভার্সিটি। এক বন্দুকবাজের হামলায় আহত অন্ততপক্ষে 8 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, 2 জন আহত স্থিতিশীল। এই ঘটনার জেরে ইউনিভার্সিটির কলম্বাস ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। এই ইউনিভার্সিটিটি আমেরিকার অন্যতম বড় ইউনিভার্সিটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে হত্যা করেছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ভারতব্যাপী আক্রোশ দিবস পালন করল নিখিল ভারত কংগ্রেস কমিটি। এদিন বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আগরতলায় মোদির কোষপত্তল দাহ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। পুরাতন 1000 ও 500 রুপি বাতিলের প্রতিবাদে সোমবার ভারতব্যাপী আক্রোশ দিবস পালন করল নিখিল ভারত কংগ্রেস কমিটি। এই প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় ত্রিপুরা রাজ্য জুড়েও বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। এদিন সন্ধ্যায় রাজ্যে মূল কর্মসূচিটি হয় রাজধানী আগরতলায়। আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক মিছিল নিয়ে বের হয়ে শহরে বিভিন্ন রাজপথে ঘুরেন। মিছিল থেকে নরেন্দ্র মোদি হায় হায় ধ্বনি ওঠে। আবার কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তল দাহ করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতারা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বীরজিৎ সিনহা বলেন, নোট বাতিলের কারণে দেশে লাখ লাখ মানুষ নাজেহাল, শ্রমিক কৃষক বিপন্ন। এর প্রতিবাদে রাজ্যে আক্রোশ দিবস পালন করা হলো। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের প্রতিটি ব্যাংক শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন বলেও জানান। মানুষ এবং আমাদের রাজ্যের কথাই বলি, লক্ষ লক্ষ মানুষ আজকে টাকা বাতিল করার পরে নাজেহাল হয়ে গেছে। শ্রমিকরা বিপন্ন, কৃষকরা বিপন্ন। তারই প্রতিবাদে আমরা আজকে প্রদেশ কংগ্রেস থেকে সর্বভারতীয় আন্দোলনের অঙ্গ হিসাবে আক্রোশ দিবস পালন করছি। আগরতলা শহরেও আমরা করেছি, রাজ্যের বিভিন্ন জায়গায়ও সেই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আপনারা জানেন, আমরা প্রদেশ কংগ্রেস থেকে ঘোষণা করেছিলাম 30শে নভেম্বরের মধ্যে যদি ত্রিপুরাতে স্বাভাবিক অবস্থা ফিরে না আছে, তাহলে আমরা সবকটি ব্যাংকে ধর্নায় আমরা বসতে বাধ্য হব। তো আমরা মনে করি এই 30শে নভেম্বরের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না। একটা অস্বস্তি পরিবেশ, একটা শ্বাসরুদ্ধ পরিবেশ আজকে বিরাজ করছে। তার জন্য দায়ী নরেন্দ্র মোদী। তার স্বেচ্ছাচারিতার জন্য আজকে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। তার এই প্রতিবাদে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। শুধু বিক্ষোভ আর ব্যাংকের সামনে ধর্ণা দিয়ে আমরা বন্ধ রাখবো না, আমরা আরও বড় ধরনের মুভমেন্টের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছাদনাতলায় বসতে না পেরে ফাঁসিতে আত্মঘাতী হলো এক যুবতী। ঘটনা বিশালগড় থানাধীন শীতলটিলা এলাকায়। ছাদনাতলায় বসতে না পেরে ফাঁসিতে আত্মঘাতী হলো এক যুবতী। তার নাম রায়হান নম, বয়স 19। বাবার নাম ইন্দ্রজিৎ নম, বাড়ি বিশালগড় থানাধীন ব্লক সংলগ্ন শীতলটিলা এলাকায়। ঘটনা মঙ্গলবার বেলা 10টা নাগাদ তার নিজ বাড়িতে। মৃতার বাবা জানায়, তার মেয়ে রায়হান সুমন চক্রবর্তীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে বেশি দিন হয়নি। আলাদা ঘরে থেকে মেয়েটি যখন ফোনে কথা বলতো তখন বিষয়টি সন্দেহ হয় তাদের। কিছুদিন পর রায়হান তার বাবা মাকে সবকিছু খুলে বলে। বাবা ইন্দ্রজিৎ তখন সুমনকে বোঝানোর চেষ্টা করে নম এবং চক্রবর্তী এই দুই পরিবারের সম্পর্ক অসম্ভব। ছেলেটি জানায় সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে প্রস্তাবও পাঠানো হয়। ছেলে পক্ষ তা নস্যাৎ করে দেয় আর মেয়ের বাবা মাকে সুমনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দেয়। আর এতেই ঘটে বিপত্তি। মঙ্গলবার সকালে তার নিজ কক্ষে ফাঁসিতে আত্মঘাতী হয় সে। মা রেগার কাজ সেরে বাড়িতে এসে দেখে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলে রয়েছে। তার চিৎকারে ছুটে আসে এলাকার লোকজন। ছুটে যায় বিশালগড় মহিলা থানার ওসি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয় বিশালগড় হাসপাতালে। এদিকে মৃতার একটি সুইসাইড নোট পাওয়া গেছে। জানা গেছে এটি তারই হাতের লেখা। এতে লেখা রয়েছে, আই লাভ সুমন, আমার স্বপ্ন শেষ, তার জন্য আমিও চিরবিদায় নিচ্ছি। পাশাপাশি বাবা মার প্রতিও একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেছে, আর মা বাবার সম্মান নষ্ট করতে চাই না। জানা গেছে সুমন চক্রবর্তী বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সরকারি চাকরিজীবী। বাড়ি বিশালগড় থানাধীন চেলিখলার গজারি এলাকায়। যুবতী রায়হানের এই অকাল মৃত্যুতে গোটা শীতলটিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রধান আসলো, প্রধানের লোক কথা কয়েছিলেন, ওটা সুমনের কাকুরা নাইছে, সুমনের আবার বাবা নাই।
তার কাকুরগুলো থেকে পড়াশোনা করে অনেকগুলি থেকে চাকরি টাকরি করে। তো কাকুর আনাইছে, কাকুর কাছে কইছে এলাকার প্রধানে, এখন আপনি ছেলে যে মনে মন মেয়ের যে বিয়া দনের লেগে ওখানে না করে, তো এখন আপনি কি করবেন? ছেলের কাকু কইছে আমি ছেলে কাটটা পালাই দেবো। আমি এ কাজ করার লাগে দিলাম, এটা কইছিরা আপনি যান যে আপনার মেয়ে অন্যখান থেকে বিয়া দেন, আর যদি বিয়ার যদি কুচ্ছু ছিল কয়টা আমরা এলাকার গার্জিয়ান হিসাবে আমরা দায়িত্ব নিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংবাদ মাধ্যমের তৎপরতায় এক ভুয়ো চক্ষু চিকিৎসককে আটক করল সোনামুড়া থানার পুলিশ। দীর্ঘদিন যাবৎ সোনামুড়া আড়ালিয়া গ্রামে চিকিৎসার নামে সাধারণ মানুষের পকেট কেটে আসছিল ভুয়ো চিকিৎসক বিশ্বজিৎ সাহা। মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। উন্নয়নের দাবিদাররা প্রায়শই দাবি করে থাকেন এই রাজ্যের গ্রাম পাহাড়ের সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা পৌঁছে দেওয়া গেছে। আসলে এই উন্নয়নের ফানুস যে কতটা ঠুনকো তার প্রমাণ পাওয়া গেল শহর সোনামুড়ার উপকণ্ঠের আড়ালিয়া গ্রামেই। আড়ালিয়ায় পঞ্চায়েত অফিসের পাশেই রশিদ মিয়ার চা দোকানে ভুয়ো আরএমপি চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের পকেট কেটে আসছিল উদয়পুরের বিশ্বজিৎ সাহা, যার থেকে যেমন খুশি অর্থ আদায়। শুধু তাই নয়, বহু মানুষ তার কাছ থেকে চিকিৎসিত হয়ে চক্ষুর মতো স্পর্শকাতর ইন্দ্রিয়ের সমস্যা দূর হওয়ার বদলে বরং ভুগছেন পার্শ্ব প্রতিক্রিয়ায়। গ্রামে একটা ডাক্তার বসে, চোখের ডাক্তার, বোনার পরে আমার ছেলেরে নিছি, নেওয়ার পরে ওষুধ দিছে তো কোনো কাজ হয়েছে না, কোনো কাজ হয়েছে না। আমার তাই 950 টাকা রাখছে, একটা সানগ্লাস দিছে, কোনো কাজ হয়েছে না। এর পরবর্তী আমি আমার গ্রামের হাসপাতাল নিছি, হ্যাঁ তাই 3 দিনের ওষুধ দিছে দে আমার ছেলে সুস্থ। বিশ্বজিৎ সাহা, উদহুত্তায়। শুধু খাদ্য তো আর বেশি ঘুমোতে উঠলে লাগে থাকতো। মা আমার এই ডাক্তারটার কাছে নিয়েছিল, গ্রামের ডাক্তারের কাছে, এরপরে ওষুধ দিয়েছিল, এরপরে আমার আরো বেশি হয়েছে, এরপরে আমি হাসপাতাল দিয়েছি, এরপরে আমার ভালো সুস্থ হয়েছে। এই সমস্ত নানা অভিযোগ সংবাদ মাধ্যমের হাতে আসার পর তার সত্যতা যাচাইয়ে মঙ্গলবার ওই ভুয়ো চিকিৎসকের চেম্বার তথা রশিদ মিয়ার চা দোকানে যায় সাংবাদিকরা। কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে উত্তেজিত হয়ে পড়েন রশিদ মিয়া ও তার সাকরেদরা। সংবাদ মাধ্যমের কর্মীদের দিকে এক প্রকার তেড়ে ফুঁড়ে আসেন রশিদ এবং তার বাহিনী। ডাক্তার আপনার আমি বসাই দিতে কি নাই সার্টিফিকেট তাই না, না সার্টিফিকেট আমি কি ডাক্তার নেই। কোন বল সরি আরে কাকুলে কি ডাক্তার কোন বুইটা তো রেখে দেড় ডাক্তার। আরে তারা তো শুনে রে যে অভিযোগ এটা না সাংবাদিক বাস তো ডাক্তার রাখি যারা সামনে পারে একটা আইট নাকি না এমন কোন লোক নাই, প্রত্যেকটা লোক ভালো। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকায় সাংবাদিকরা সোনামুড়া থানায় খবর পাঠান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ভুয়ো চিকিৎসক বিশ্বজিৎকে থানায় নিয়ে আসে। থানায় এসে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযুক্ত হাতুড়ে আরএমপি চিকিৎসক স্পষ্টতই জানায় 3 লক্ষ টাকার বিনিময়ে উদয়পুরেরই সুভাষ সাহা নামে অপর এক হাতুড়ে আরএমপি চিকিৎসক মারফত এই সার্টিফিকেটটি কিনেছেন। 3 লাখ টাকার উপর নিছে 3 লাখ টাকার উপর নিছে 3 লাখ টাকার উপর নিছে 3 লাখ টাকা নিছে 3 লাখ টাকা নিছে। এই সার্টিফিকেট বার কোন লাগে? সুভাষ সাহা। এটা তো সালাম ওই ধরে দিয়েছি, বইটা ঠিক আছে। সোনামুড়া থানার পুলিশ 151 ধারায় এই হাতুড়ে চিকিৎসকের নামে মামলা রুজু করেছেন। এই ধরনের ভুয়ো হাতুড়ে চিকিৎসক সোনামুড়ায় আরও রয়েছে বলে দাবি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সোনামুড়া বিভাগীয় কমিটির। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চন্দ্রপুরে সংহতি মেলানুষ্ঠান ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। এই মেলার অন্যতম রূপকার বিধায়ক সুদন দাস। সময় মাত্র আর কটা দিন, সর্বস্তরে চরম ব্যস্ততা। মঞ্চ তৈরি থেকে জঙ্গল সাফাই সব ধরনের কর্মব্যস্ততা গোটা রাজনগর জুড়ে। সামনে যে সংহতি মেলা, এ মেলা আর 5টা মেলার মতো নয় মোটেই। এর গুরুত্বটাও ভিন্ন সময়ের পরিস্থিতি কেন্দ্র করে। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ফলে দেশের ধর্মনিরাপত্তার বেদিমূলে যে আঘাত পড়েছিল তার উপশম তথা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যই সেই ঘটনার পরের বছর ত্রিপুরার একেবারে প্রত্যন্ত ডিমাতলি পঞ্চায়েতের চন্দ্রপুরে সুউচ্চ টিলার জঙ্গলে ঘেরা প্রায় 500টা বছর পুরনো মসজিদ ঘিরে সংহতি মেলার আয়োজন হয়। সেই অর্থে এটি ধর্মান্ধতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জলজ্যান্ত ইতিহাস। এখানে এবার আগামী 6 থেকে 8ই ডিসেম্বর 3 দিনব্যাপী সংহতি মেলা বসবে। এই মেলার অন্যতম রূপকার বিধায়ক সুদন দাস। তিনি জানান, ডিমাতলি পঞ্চায়েতের চন্দ্রপুরে 6 ডিসেম্বর এবার 24তম সংহতি মেলা রাজনগর ব্লকের ডিমাতলি চন্দ্রপুরে
500 বছরের পুরনো মসজিদকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে। 1992 সালের উত্তরপ্রদেশের অযোধ্যায় একদল উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ধ্বংস করে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার উপর যে আঘাত সৃষ্টি করেছিল তার প্রতিবাদ জানিয়ে 1993 সাল থেকে এখানে এই সংহতি মেলা শুরু হয়। এবার 24তম মেলা 6 থেকে 8ই ডিসেম্বর চলবে। মেলাকে কেন্দ্র করে আগামী 1 ডিসেম্বর বরপাথরিতে সকাল 11টায় সংহতি বিষয়ক বিশেষ আলোচনা সভায় অধ্যাপক মুজাহিদ রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। এদিকে এবারও সংহতি মেলা ঘিরে স্মরণিকা প্রকাশ হবে। এই সংহতি মেলার শুরু হওয়ার আগেই আমরা 1 ডিসেম্বর দেশের ঐক্য সংহতি এবং ধর্মনিরপেক্ষতাকে মজবুত করতে 1 ডিসেম্বর জাতীয় সংহতি বিষয়ক এক সেমিনার আমরা অনুষ্ঠিত করব। সেই সেমিনারে আমাদের রাজ্যের মুখ্য সচেতক শ্রী বাসুদেব মজুমদার, জেলা সভাধিপতি শ্রী হিমাংশু রায়, অধ্যাপক মুজাহিদ রহমান, ওয়াকফ বোর্ডের সেক্রেটারি মুসলিম উদ্দিন আহমেদ, জেলা শাসক, মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে জেলাভিত্তিক মেগা কৃষি ঋণ আদায় শিবির। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সরকার, গুমতি জেলার সভাধিপতি সুনীতি সাহা সহ অন্যান্যরা। মঙ্গলবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে জেলাভিত্তিক মেগা কৃষি ঋণ আদায় শিবির। শিবিরে জামজুরি, বাগমা, চন্দ্রপুর, মহারানী থেকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া গ্রাহকগণ উপস্থিত ছিলেন। এই মেগা ঋণ আদায় শিবিরে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সরকার, গুমতি জেলার সভাধিপতি সুনীতি সাহা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ জেলার রিজিওনাল ম্যানেজার, বাগমা ফার্মার্স ক্লাবের চিফ কোঅর্ডিনেটর সুদীপ মজুমদার প্রমুখরা। মেগা ঋণ আদায় শিবিরে বক্তব্য রাখতে গিয়ে গুমতি জেলার সভাধিপতি বলেন, এটা আমাদের দেখা এবং আমাদের কাছে অনেক সময় আসেন ব্যাংক থেকে কিভাবে সুযোগ পাওয়া যাবে। তো একবার নিয়ে আপনি ডিফল্টার হয়ে আছেন, আপনাকে কি পুনরায় আবার ঋণ দেবে? এই ব্যাংকে আসলে পরে আর ঋণ দেবে না। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সরকার বলেন, বিশেষ করে গ্রামীণ এলাকার লোকজনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে 1976 সালে প্রতিষ্ঠিত হয় এই ব্যাংক। বর্তমানে এই ব্যাংকের 155টি শাখা রয়েছে। তিনি বলেন, এই ব্যাংক থেকে বিভিন্ন স্কিমে লোন দেওয়া হয়, তবে সকলকে সঠিক সময়ে পরিশোধ করার জন্য আবেদন জানান তিনি। আর এখানে কিন্তু আমাদের রিকভারি পার্সেন্ট হচ্ছে 65%, মানে আমি 35% লোক কিন্তু টাকা ঠিকভাবে আমাকে দিচ্ছেন। তাহলে কি হবে? আমাদের কিভাবে আমাদের ফেরস্ত করব? অ্যাকচুয়ালি লোন নিয়ে, যেটা ম্যাডাম বলছিলেন বা অন্যদের যে বললো, লোন নিয়ে যে কাজের জন্য নিয়েছেন ওই কাজে লাগাতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় গোকুলনগর টিএসআর প্রথম ব্যাটালিয়নের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 65 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিশালগড়স্থিত গোকুলনগর টিএসআর প্রথম ব্যাটালিয়নের উদ্যোগে স্বেচ্ছায় একদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা পরিষদ সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ ফিতা কেটে শিবিরের সূচনা করেন। তাছাড়া প্রথম বাহিনীর কমান্ডেন্ট তপন দেবনাথ, 11 নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট দিলীপ রায় এবং বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দুলন হাজারি প্রমুখরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এদিনের শিবিরে মোট 65 জন টিএসআর জওয়ান স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করে। ডক্টর রতন চক্রবর্তী এবং ডক্টর চিরঞ্জিত নোয়াতিয়ার তত্ত্বাবধানে জওয়ানদের দেহ থেকে রক্ত সংগ্রহ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া কৃষি মহকুমার উদ্যোগে ব্লক ভিত্তিক এক গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। কাঠালিয়া কৃষি মহকুমার উদ্যোগে ব্লক ভিত্তিক এক গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। পৌরোহিত্য করেন জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম। বর্তমান সময়তে ক্ষেত খামারে চাষিদের বাড়িঘরে অফুরন্ত কর্মব্যস্ততা, এরপরেও এই সময়ে পঞ্চায়েত স্তরের কর্মকর্তা সহ কৃষকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মশালার মুখ্য আলোচ্য বিষয় ছিল রবি শস্য অভিযান ও প্রধানমন্ত্রী কৃষি বীমা যোজনা বিষয়ে জ্ঞাতব্য তথ্যাবলী। এই দুইটি বিষয়ের উপর দীর্ঘ 2.5 ঘন্টা আলোচনায় অংশ নিয়ে পুঙ্খানুপুঙ্খ
পুঙ্খানুপুঙ্খভাবে আধুনিক প্রযুক্তিগত বিষয়ে কৃষকদের আলোকপাত করান কাঠালিয়া নবগঠিত কৃষি মহকুমা কার্যালয়ের তত্ত্বাবধায়ক দেবাশিস রায়, কৃষি বিশেষজ্ঞ ডক্টর রাজীব রঞ্জন চক্রবর্তী এবং অভিজ্ঞ কৃষিকর্মী পরিমল পাল। এছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী এবং বিএসসির চেয়ারম্যান মহিনন্দ নোয়াতিয়া। কৃষি দপ্তরের আধিকারিকরা বলেন, চাষিরা আধুনিক প্রযুক্তিগত বিষয়ে সমক্ষ জ্ঞান না থাকলে উৎপাদন যেমন ভালো হবে না, তেমনি রোগাক্রমণে ফসল ঘরে তোলা সম্ভব হবে না। তারা বলেন, এখানে কিন্তু আমাদের রিকভারি পার্সেন্ট হচ্ছে 65%, মানে আমি 35% লোক কিন্তু টাকা ঠিকভাবে আমাকে দিচ্ছেন না। তাহলে কি হবে, আমাদের কি ভাবে আমাদের ফেরস্ত করব? অ্যাকচুয়ালি লোন নিয়ে, যেটা ম্যাডাম বলছিলেন বা অন্যদের যে বললো, লোন নিয়ে যে কাজের জন্য নিয়েছেন ওই কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো এইখানে আমাদের যেটা চালু আছে, কিষাণ ক্রেডিট কার্ড, এটা আপনারা সবাই এটার সঙ্গে পরিচিত। হ্যাঁ, কেসিসি সংক্ষেপে যেটা আমরা বলি, যে ব্যাংকের মাধ্যমে যেটা আপনারা লোন নেন, যেটা ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দেওয়া হয়, আমরা পাঠাই বা অনেক সময় আপনারা সরাসরিও পাঠান। নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে বন্দুকের বুলেটে আহত 2 জন গরু ব্যবসায়ী। কারা বুলেট ছুড়ল তা নিয়ে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ঘটনা 18মুড়া জাতীয় সড়কে। ফের 18মুড়া পাহাড়ে আতঙ্ক। সাত সকালে বন্দুকের বুলেটে আহত 2 জন গরু ব্যবসায়ী। কারা বুলেট ছুড়ল তা নিয়ে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানাধীন 18মুড়া পাহাড়ের জাতীয় সড়কে মঙ্গলবার আনুমানিক 7:45 নাগাদ। যদিও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। সংবাদে জানা গিয়েছে TR01T1865 নম্বরের বোলেরো ট্রাক নিয়ে চালক সহ 2 জন গরু ব্যবসায়ী তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট থেকে রওনা দেয় মাছলির উদ্দেশ্যে। 18মুড়া পাহাড়ে 45 মাইল এলাকায় আসা মাত্রই গুলির শব্দ শুনতে পায় গাড়িতে থাকা 3 জনই। মুহূর্তের মধ্যে চালকের বাঁ দিকে থাকা গাড়ির দরজার সামনে বসা হোসেন মিয়ার হাতে গুলি লাগে। পরপর 3টি গুলিতে দরজার গ্লাস ভেঙে গাড়ির মাঝখানে থাকা মারফুজ মিয়ার হাতে গুলি লাগে। হোসেন মিয়ার হাতে 2টি গুলি লাগে আর মারফুজ মিয়ার হাতে 1টি গুলি লাগে। এদিকে গাড়ির চালক দুলাল ভূমিক তৎক্ষণাৎ গাড়ির গতিবেগ বাড়িয়ে দিয়ে আহতদের নিয়ে কোড়াই হাসপাতালে চলে যায়। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে দেখানোর পরামর্শ দেয়। পরে তারা আমবাসা থানার মাধ্যমে মুঙ্গিয়াকামী থানায় আসে। এদিকে সংবাদে আরো জানা গিয়েছে, গাড়ির দরজার পাশে 2টি গুলির চিহ্ন পাওয়া গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান খোয়াই জেলার এসপি জয়ন্ত চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক লাকি চৌহান সহ প্রচুর পুলিশ বাহিনী। পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে আহতদের অভিমত, টাকা লুটের উদ্দেশ্যে এমন ধরনের ঘটনা। তবে তারা চাইছেন সুস্থ তদন্ত করে পুলিশ যেন প্রকৃত দোষীদের বের করে শাস্তির ব্যবস্থা করেন। এদের আরো অভিমত, উগ্রবাদীও হতে পারে হামলাকারীরা। কেননা সিআরপিএফ এর জওয়ানরা টহলরত সময় এমন ধরনের ঘটনা কিসের ইঙ্গিত বহন করে। আমরা বাড়ি থেকে মাছলি বাজার যাওয়ার পথে গরু কিনতাম যাইতেছি, স্মেল গেছি বলে দিয়া তো জায়গাটা ভাঙ্গা ব্রিজটা ঘুরি আস্তে আস্তে যাইতেছি 2 নম্বরে। হঠাৎ করে এখন যে গুলির আওয়াজ আইলো, গাড়িতে লাগার পরেই গ্লাসটা ভাঙ্গে যাওয়ার সাথে সাথে আমরা নুয়ে গেছি। নুয়ে যাওয়ার পরের লোকে আরো 2টা গুলি মারছে। কয়টার সময় না? 6:45। কি উদ্দেশ্যে মনে হয় আপনার গুলিগুলো করা হয়েছে? উদ্দেশ্য আর কি বটে হাত নিবার লাগে মনে। দেখি আপনার উগ্রবাদী হইতে পারে না? উগ্রবাদী ছাড়া কি আর গুলি করবো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরে নে এবারও আদ্যাশক্তি শ্যামামায়ের আরাধনায় মাতোয়ারা হয়ে উঠল শান্তিরবাজার থানার পুলিশ কর্মীরা। অন্যান্য বছর নিয়ে এবছরও শান্তিরবাজার থানায় অনুষ্ঠিত হলো কালী পূজা। থানার সকল অংশের লোকজন মিলে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই পূজা করে থাকেন। সমস্ত পূজা পার্বণে পুলিশের লোকজনরা মিলে সমাজের সকল অংশের লোকজনদের নিরাপত্তা দানের জন্য নিজেদের পরিবার আত্মীয় স্বজনকে ভুলে তাদের কাজ করে চলছে। তাদের জীবনে নেই কোনো আনন্দের ছোঁয়া। তাই সোমবার রাতে অমাবস্যা তিথিতে থানাতে সমস্ত কর্মীদের নিয়ে এই পূজা করেছেন। প্রত্যেক বছরই এই পূজা সংগঠিত হয়ে থাকে। পুলিশ কর্মীরা থানাকে তাদের পরিবার ভাবে, আর থানার মধ্যে সমস্ত কর্মীবৃন্দ তাদের পরিবারের সদস্য। সকলকে নিয়ে এই আনন্দের অনুষ্ঠানে মাতোয়ারা হয় সকল লোকজন। এবারকার পূজায় কিছু ব্যতিক্রম দেখা যায়। এই আনন্দ পুলিশ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের অংশগ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়। থানা সংলগ্ন এলাকায় সমস্ত বাড়ি বাড়ি গিয়ে পূজার নিমন্ত্রণ দিয়ে আসে পুলিশ কর্মীরা। এই পূজাতে গ্রামের ও শান্তিবাজারের বিভিন্ন অংশের মানুষের ভিড় ছিল লক্ষণীয়। সকল অংশের মানুষের মনে আনন্দের বাতাবরণ দেখা যায়। এই পূজার প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন দক্ষিণ জেলার ডিএম সিকে জমাতিয়া। এছাড়াও পুজোতে উপস্থিত ছিলেন এসপি তপন দেববর্মা, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, এসডিপিও চিরঞ্জিত চক্রবর্তী ও অন্যান্য অতিথিবর্গ। পূজার সাথে
সাথে ক্ষুদে শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান। এছাড়া বড়দের দ্বারা অনুষ্ঠিত হয় ধর্মীয় ও দেশাত্মবোধক গান। সবকিছু মিলে এই পূজার সমস্ত অনুষ্ঠানটি ছিল দেখবার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়ায় এক ধর্মীয় প্রাণবন্ত ও বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 129তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচি। কাঠালিয়ায় রবিবার এক ধর্মীয় প্রাণবন্ত ও বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 129তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচি। এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ শত শত মানুষের সমাগম ঘটে। আবেগ আর উচ্ছ্বাসের বাঁধভাঙ্গা স্বতঃস্ফূর্ত কাঙ্ক্ষিত প্রত্যাশার। যদিও দীর্ঘ 1 বছরের প্রতীক্ষিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত শত শত ভক্তবৃন্দ, নারী পুরুষ বর্তমান দেশের ও রাজ্যের বিদ্যমান সংকটাপন্ন পরিস্থিতি যেমন আর্থিক, সামাজিক এবং সর্বোপরি রাজনৈতিক বেসামাল পরিবেশ সহ বহুমুখী প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মানুষ ধর্মীয় উন্মাদনায় ছিল রাত 8টা অব্দি মাতোয়ারা। এদিন সন্ধ্যায় বৈচিত্র্যের ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ভক্তবৃন্দ, শ্রোতা, দর্শকদের ছিল ভিড়ে ঠাসা। যতই রাত বাড়ছে মানুষের উপস্থিতিতে যেন জনস্রোতে পরিণত হয়েছে প্রয়াত সমরস্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গণ। অনুষ্ঠান চলাকালীন সময়তে উৎসব পরিচালন কমিটির তথা ঠাকুরের শীর্ষ স্থানীয় ভক্ত যেমন উত্তম কুমার নাথ, শঙ্কর প্রসাদ দে, স্বপন ঘোষ, দুর্যোধন কর্মকার ও তপন ঘোষ সহ আরও অনেকেই একান্ত সাক্ষাৎকারে জানান, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী পালনই সীমাবদ্ধতায় বসেনি ওরা। সারা বছরই ধর্মীয় রীতিনীতি নিয়ে চর্চা চলে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা সভার মাধ্যমে। নতুন করে অনুপ্রেরণা দেওয়া হয় আগত ভক্তপ্রাণ নারী পুরুষদের। প্রসঙ্গক্রমে বলতে গিয়ে কর্মকর্তাদের অভিমত, অন্যান্য বছরের তুলনায় অনুষ্ঠান সূচিতে কিছুটা বাড়তি কর্মসূচি যুক্ত করায় দর্শক শ্রোতার উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি মানুষও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেমন আগের দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভক্তবৃন্দরা গঙ্গা আনয়ন করে। 27 নভেম্বর গ্রামে উষা কীর্তন, আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা, ভজন কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় প্রার্থনা ও আরতি প্রদর্শন। অনুষ্ঠানের শেষ লগ্নে সুদূর বিশালগড় থেকে আগত প্রখ্যাত শিল্পীদের পরিচালনা পরিবেশিত হয় শ্রী শ্রী ঠাকুরের জন্মলীলা কীর্তন। সবকিছু মিলে এবারের জন্মোৎসবের আমেজ ছিল অন্য মাত্রায় ভরপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। 81 জন যাত্রী নিয়ে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বিয়া যাচ্ছিল বিমানটি। বিমানের মধ্যে বেশ কয়েকজন ব্রাজিলের ফুটবল খেলোয়াড় ছিল। জম্মুর নগরটায় সেনা ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলায় এতে 2 সেনা জওয়ানের মৃত্যু হয়। এদিকে সাম্বায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ, মৃত 3 জঙ্গি। মঙ্গলবার শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের 4 নং বরজলা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক ঝুমু সরকার এবং 25 নং খোয়াই কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দত্ত। বিধানসভার লবিতে নবনিযুক্ত বিধায়কদ্বয়কে শপথবাক্য পাঠ করান স্পিকার রবীন্দ্রচন্দ্র দেবনাথ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।